ভাইজান, ঘরে একদানা চাল নেই। মানুষটার শরীরটা কতদিন ধরেই খারাপ যাচ্ছে, কাজে বেরোতে পারছে না। 200টা টাকা পেলে খুব উপকার হতো। শাবানার গলাটা শুকনো, চোখ দুটো লাল, রাতের ঘুমহীনতার ছাপ স্পষ্ট। ইদ্রিস কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তোর বরের শরীর তো অনেকদিন ধরেই খারাপ যাচ্ছে রে। শাবানা মাথা নিচু করে। হ্যাঁ ভাইজান, আমার তো ভয় করছে লোকটা বুঝি আর বাঁচবে না। ইদ্রিস হঠাৎ গম্ভীর হয়ে ওঠে। এইসব মুখে আনিস না, ভালো করে হাসপাতালে দেখাস, ঘরে ফেলে রাখিস না। এই নে, টাকাটা নিয়ে যা। কাপা হাতে টাকা নেয় শাবানা। বহুত শুক্রিয়া ভাইজান, আল্লাহ আপনাকে ভালো রাখুক। ইদ্রিস যেন হঠাৎ কিছু মনে পড়ে ডাকে, শোন শাবানা। জি ভাইজান। একটু দাঁড়াতো। এ সুখা, এদিকে আয় একবার। সুখা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ায়। হ্যাঁ ভাইজান, বলো। শাবানার সঙ্গে একবার যা, ওর বরকে হাসপাতালে দেখিয়ে নিয়ে আয়। শুধু টাকা দিলেই দায়িত্ব শেষ হয় না। আচ্ছা ভাইজান। ইদ্রিস কড়া স্বরে বলে, খেয়াল রাখিস, লাইনে দাঁড়াতে হবে না, বলবি আমার লোক। সুখা হেসে মাথা নাড়ে। আমায় দেখলেই বুঝবে ভাইজান। আর শোন, দরকার হলে ভর্তি করে দিবি। ডাক্তারকে আমার নাম বলবি, যেন কোনো কমতি না থাকে। ঠিক আছে। বাইকটা নিয়ে যা, তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আসবি, খবর দিবি আমাকে। শাবানা চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে, গলায় কান্না চেপে। ভাইজান, তুমি যা করলে। ইদ্রিস হাত তুলে থামিয়ে দেয়। কিছুই করিনি, আগে মানুষটাকে বাঁচা, যা, দেরি করিস না। শাবানা আর সুখা দ্রুত বেরিয়ে যায়। উঠোনে বাইকের শব্দ মিলিয়ে গেলে ইদ্রিস একা দাঁড়িয়ে থাকে। মুখে কঠোরতা, কিন্তু চোখে অন্যরকম চিন্তা। হাড়োয়া বেড়াচাপা এলাকায় ইদ্রিস আলীর নাম এখন আলাদা গুরুত্ব রাখে। রাজনৈতিক পরিচয়ের বাইরে সে এক প্রভাবশালী উপস্থিতি। কারোর কাছে ভরসা, কারোর কাছে ভয়, কারোর কাছে আবার নিঃশব্দ শ্রদ্ধা। দিন যত যাচ্ছে তার চারপাশে ভিড় বাড়ছে। তবে ইদানিং সে সাবধানে চলছে, যাকে তাকে আর কাছে টানে না। কিছুদিন আগেই সিন্ডিকেট নিয়ে বড়সড় গোলমাল হয়েছিল। কে কোথায় বালি সাপ্লাই করবে, কোন ঘাট কার দখলে, কে অন্যের এলাকায় ঢুকে মাল নামাচ্ছে, এসব নিয়ে প্রায়ই টানাপোড়েন লেগে থাকে। এলাকায় তার নাম আগে থেকেই ছিল, কিন্তু এবারের ভোটে সেটা আরও পোক্ত হয়। পার্টি ফান্ডে মোটা অঙ্কের টাকা দিয়ে আগের কাউন্সিলর মনা সাহাকে সরিয়ে নিজেই প্রার্থী হয়। ফলাফল, ভালো ব্যবধানে জয়। জেতার পর সে নিজে গিয়ে মনা সাহার বাড়িতে দেখা করে সম্মান নজরানাও দিয়ে আসে। মনা সাহা হেসে আশ্বাস দেয়, সব রকম সাহায্য থাকবে। তবু রাজনীতির হাসির আড়ালে যে অভিমান চাপা থাকে, তা কি সহজে মুছে যায়? কাউন্সিলরের চেয়ার হারানোর ক্ষোভ যে মনা সাহার মনে কোথাও জমাট বেঁধে আছে, সেটা ইদ্রিসও বোধে। এরই মধ্যে কদিন আগে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ইলিয়াসের সঙ্গে ইটভাটার হিস্সা নিয়ে ধুন্ধুমার লড়াই বেঁধে যায়। কথা কাটাকাটি থেকে হাতাহাতি, তারপর বোমাবাজি, শেষমেশ পুলিশ নামতে হয় এলাকা সামাল দিতে। হাওয়া খারাপ বুঝে সবাই কিছুদিন চুপসে যায়। ইদ্রিসও আন্ডারগ্রাউন্ডে ঢুকে পড়ে। সেখান থেকে খবর পায় ইলিয়াস নাকি ওকে সরিয়ে দেওয়ার ছক করছে। যদুরহাটিতে ইদ্রিসের 3 তলা বাড়ি। লুকিয়ে থাকতেই সে নিজের ঘরের জানলাগুলো ইট গেথে প্লাস্টার করিয়ে নেয়। বাইরে থেকে দেখতে সাধারণ বাড়ি, ভেতরে সতর্কতা। কারণ সে জানে, এলাকায় তার নাম যত বড় হচ্ছে, বিপদও তত কাছে ঘোরাফেরা করছে। আর এই খেলায় এক মুহূর্তের অসাবধানতাই সবকিছু পাল্টে দিতে পারে। গুরু, একটু চা খেতে যাবেন নাকি? বসন্তদার দোকানে অনেকদিন যাওয়া হয়নি। গোপাল কথাটা বলেই চারপাশে তাকায়। গলির বোড়ে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর চোখে কেমন যেন অস্বস্তি। পচা নিচু গলায় যোগ করে, চলো না গুরু, বিকেল বিকেল যাব, সন্ধ্যার আগেই ফিরে আসব। ইদ্রিস চুট করে সিগারেট টানে, ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, না রে, আর কটা দিন যাক, ব্যাপারটা একটু থিতিয়ে যাক, তারপর না হয়। নেতাই ফিসফিস করে, গুরু, বাইরে হাওয়া খুব খারাপ। কথা শেষ হতে না হতেই ইদ্রিস সোজা হয়ে বসে, চোখে আগুন। চুপ শালা, ডরপক্কাহিকে, আমার নাম ইদ্রিস, ওই ইলিয়াসের ভয়ে নিজের এলাকাতেই বেরোতে পারবো না। চারপাশে মুহূর্তে নিস্তব্ধতা। ইদ্রিস উঠে দাঁড়ায়, চল দেখি তো কোন মাইকা লাল আছে ইদ্রিসকে খরচা করে দেয়। গোপাল কুণ্ঠিত গলায় বলে, তাও গুরু, সাবধানে থাকলে ক্ষতি কি? ইদ্রিস তার কাঁধে হাত রাখে, শটটা এবার নরম। আরে গোপাল, এত দুশ্চিন্তা করিস না, গুরু আছে না, তোদের আগলেই রাখবো সবসময়। ভোটন হেসে ওঠে, কে কি করবে দাঁড়াকে, শালা খাল খিঁচে নেব, চল। এক এক করে সবাই উঠে দাঁড়ায়। গোপাল, পচা, নেতাই, সুখা, ভোটন, মীররা। ইদ্রিসের খাস লোক। প্রায় সবার কোমরে মেশিন, চোখে সজাগ দৃষ্টি।
4টে বাইক একসঙ্গে স্টার্ট দেয়, বিকট শব্দে গলি কাঁপিয়ে তারা মেন রোডে উঠে যায়। রাস্তার লোকজন একবার তাকিয়ে নেয়, চেনা দৃশ্য, তবু অস্বস্তি রয়ে যায়। আরে বসন্তদা, এক কাপ চা হবে? বসন্ত ঘোষ গাছ ভর্তি দাড়ি নেড়ে হেসে ওঠে। হবে না মানে কি, এতদিন পর তুমি এলে আর চা খাওয়াবো না? এসো এসো, এই বেঞ্চিটায় বসো, এক্ষুনি চা দিচ্ছি। কাঠের বেঞ্চে ধপাধপ বসে পড়ে সবাই। সুখা আর মীর ইদ্রিসের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকে, চোখ সবসময় চারপাশে ঘোরে। এলাকায় মুসলিম পরিবার বেশি, তবে হিন্দুও কম নয়, পাশাপাশি মিলেমিশেই থাকে সবাই। দারিদ্র্যই এখানে বড় পরিচয়। সকাল থেকে রাত পর্যন্ত খেটে খাওয়া মানুষ, অল্প কজন একটু ওপরে উঠেছে, সেটাও নানা পথে। ইদ্রিস, ইলিয়াস, মনা, এই কটা নামই বেশি উচ্চারিত হয়। চায়ের কাপে ধোঁয়া উঠছে। ইদ্রিস কাপ হাতে নিয়ে ধীরে চুমুক দেয়। মুখে স্বাভাবিক ভাব, কিন্তু চোখে টান টান সতর্কতা। একসময় ইদ্রিস অন্য দলে ছিল, তখন সেই দলই ছিল রাজ্যের ক্ষমতায়। প্রায় ৩০ বছর শাসনের পর তারা হেরে যায় জবাফুল পার্টির কাছে। হাওয়া বদলাতে বেশি দেরি করেনি ইদ্রিস, সময় বুঝে জবাফুলে নাম লেখায়। শুরুতে মনা সাহার ছায়াসঙ্গী হয়ে ঘুরেছে, ছোটখাটো কাজ সামলেছে, ওপর মহলে যোগাযোগ বাড়িয়েছে। ধীরে ধীরে নিজের জায়গাটা শক্ত করেছে। মানুষ তাকে ভয় করতে শুরু করে, সঙ্গে ভক্তিও। দরকারে দরজায় দাঁড়ালে কাজ হয়, এই বিশ্বাস তৈরি হয়েছে। তবে আড়াল আবডাতে অনেকে ঠাট্টা করে একটা নামও দিয়েছে, হাওয়া মোড়ক। কারণ হাওয়া কোন দিকে বইছে সেটা বুঝতে তার নাকি ভুল হয় না। ইদ্রিস এসব শুনেছে, মুখে কিছু বলে না, শুধু মুচকি হাসে। সে জানে এই খেলায় টিকে থাকতে হলে সময় আগে হাওয়া চিনতে হয়। আর আজ বসন্তদার দোকানের বেঞ্চে বসে চা খেতে খেতেও তার চোখ দুটো কিন্তু রাস্তার দিকেই, যেন অপেক্ষা করছে কিছু একটা ঘটবেই। ফুলুরি বিনা চাটনি কেমন লাগে? চা গরম, নাও নাও বাবুরা। চিৎকার করতে করতে দৌড়ঝাঁপ করছে টমেটো। 12-13 বছরের ছেলেটা। শরীরটা বয়সের তুলনায় ছোট, রোগা, 3 কুলে কেউ নেই। এক শীতের সকালে দোকান খুলতে এসে বসন্তদা ওকে কুকড়ে বেঞ্চে শুয়ে থাকতে দেখেছিল। কাঁপছিল ঠান্ডায়। মায়া লেগে গিয়েছিল মানুষটার। কাজ করবি? বসন্তদা জিজ্ঞেস করেছিল। টমেটো মাথা নাড়তে নাড়তেই উঠে বসেছিল। সেই থেকে দোকানই তার ঘর, বসন্তদাই তার সব। আজও সে ব্যস্ত। নাও ইদ্রিস ভাই, গরম গরম চা। ইদ্রিস হেসে বলে, আবে 1.5 ফুটিয়া, কেমন আছিস রে? টমেটো দাঁত বের করে সেলাম ঠোতো। এই তো ইদ্রিস ভাই, একদম ঝিঙ্কু আছি, নাও চা নাও। ইদ্রিস বড় ভাতটা হাতে তোলে। ঠিক তখনই রিরিরিং রিরিরিং, জিন্সের পকেটে ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনে নামটা দেখে ইদ্রিসের চোখে এক মুহূর্তের অন্যরকম ঝিলিক। ভাতটা বেঞ্চে রেখে ফোন ধরে। মুন্নি যান, এখনই মনে পড়ল। চায়ের ভাতটা আবার হাতে নিয়ে সে একটু দূরে রাস্তার ধারে সরে যায়। নেতাই প্রশ্ন ভরা চোখে তাকাতেই ইদ্রিস ইশারায় চুপ থাকতে বলে। ওদিকে বেঞ্চে হাসি ঠাট্টা জমে উঠেছে। গোপাল টমেটোর মাথায় হালকা চাপড় মেরে বলে, কিরে 1.5 ফুটিয়া, তোর বউ আনতে হবে 1 ফুট সাইজের। পচা হেসে ওঠে। পেপারে বিজ্ঞাপন দে, এমনিতে তো আর জুটবে না। মীর চোখ টিপে বলে, দেখেছিস মালটার বিয়ে শখ কত? টমেটো লজ্জা পেয়ে বলে, আরে তোমরাই তো বলছো, আমি তো শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছি। ভোটন খিলখিল করে হাসে। তোর জন্য 6 ফুটের বউ আনবো, শালা মই লাগিয়ে চুমু খেতে উঠবি। নেতাই যোগ করে, বিয়েতে তোকে একটা ফোল্ডিং অ্যালুমিনিয়ামের মই গিফট দেব। সবাই একসঙ্গে হো হো করে হেসে ওঠে। দোকানের পরিবেশ হালকা স্বাভাবিক, যেন বাইরে কোনো ঝড় নেই। ওদিকে রাস্তার ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলছে ইদ্রিস। কণ্ঠস্বর নরম, একটু হাসিও আছে। ঠিক তখনই একটা বাইক এসে ওর সামনে ধীরে থামে। ইদ্রিস এক ঝলক তাকায়। অচেনা হেলমেট, চোখ দুটো ঢাকা। সে পাত্তা দেয় না, আবার ফোনে মন দেয়। হ্যাঁ বলো না, সন্ধ্যের পর। খুট একটা চাপা শব্দ। বাইকটা তীরের মতো ছুটে বেরিয়ে যায়। পরের মুহূর্তে ইদ্রিসের শরীরটা কাটা কলাগাছের মতো ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে। হাতে ধরা মোবাইল ছিটকে গিয়ে রাস্তার ওপর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বেঞ্চ থেকে প্রথমে গোপালই চিৎকার করে ওঠে, আরে দাদা পড়ে গেল। নেতাই লাফিয়ে ওঠে, এ কি রে, আয় আয়, দেখ তো কি হলো। পচা ছুটে যায়, দৌড়ে আয়, এখনো বসে চা খাচ্ছিস? সুখা ইদ্রিসের পাশে হাঁটু গেড়ে বসে, হাত কাঁপছে। ইস, কান পাটি দিয়ে রক্ত বেরোচ্ছে। মীর ফিসফিস করে, মরে গেল নাকি? ভোটন কাঁপা গলায় বলে, শ্যুট হলো নাকি? গোপাল চারপাশে টাকায়,
কোনো আওয়াজ তো পেলাম না। নেতাই দাঁত চেপে বলে, সাইলেন্সার পিস্টল, তাই আওয়াজ হয়নি। 1 সেকেন্ডের জন্য সবাই স্তব্ধ। তারপর হঠাৎ গোপাল চিৎকার করে ওঠে, কিরে, বাইক নিয়ে দাঁড়িয়ে থাকবি? স্টার্ট দে। সুখা চিৎকার করে, গুরুকে ফেলে যাবি? গোপাল দাঁত চেপে বলে, আরে বোকা, আমি পচার সঙ্গে যাচ্ছি, তোরা ভাইজানকে হাসপাতালে নিয়ে যা। টমেটো কোণের দিকে সরে দাঁড়িয়ে আছে, হাত থেকে চায়ের কেটলি পড়ে গেছে, চোখ দুটো বড় বড়। সে শুধু দেখছে রক্ত মাটিতে ছড়িয়ে যাচ্ছে, আর তার পরিচিত দুনিয়াটা এক মুহূর্তে বদলে যাচ্ছে। চারদিকে চিৎকার, বাইকের শব্দ, দৌড়ার ঝাঁপ, আর রাস্তার উপর পড়ে আছে ইদ্রিস। চোখ আধখোলা, শরীর নিথর, যেন কিছুক্ষণ আগেও যে মানুষটা হাসছিল, দাপিয়ে কথা বলছিল, সে আর এই মানুষটা এক নয়। তোল তোল, দেহটা তোল, কত রক্ত পড়ছে রে। সুখা আর নেতাই ইদ্রিসের শরীরের দিকে ঝুঁকে পড়ে, হাত কাঁপছে, চোখ স্থির হতে চাইছে না। পচা ফিসফিস করে বলে, আমার তো মনে হচ্ছে স্পটে শেষ। গোপালের চোখ লাল হয়ে উঠেছে। এটা শালা মনা সাহার কাজ, আর কার? নেতাই দাঁত চেপে ওঠে, না না, ইলিয়াসের কাজ, মনার এত সাহস নেই। 1 সেকেন্ডের জন্য সবাই একে অন্যের দিকে তাকায়। সন্দেহ, রাগ, ভয় সব মিলে মিশে যাচ্ছে। গোপাল হঠাৎ চিৎকার করে ওঠে, কিরে, বাইক নিয়ে দাঁড়িয়ে থাকবি? স্টার্ট দে। মীর বাইকের পেছনে উঠতে উঠতে বলে, মেশিনটা লোডেড তো? গোপাল কোমরের কাছে হাত ছুঁয়ে নেয়, হ্যাঁ, ফুল লোডেড, পেলে 6টা গুলি ঢেলে দেব শুয়োরগুলোর বুকে, চল। বাইকটা ফুল স্পিডে ছুটে যায়, পিছনে ধুলোর ঝাপটা। এদিকে পচা, নেতাই, সুখা হাইওয়ের দিকে দৌড়তে থাকে, হাত তুলে গাড়ি থামানোর চেষ্টা করে। এই দাঁড়ান, প্লিজ দাঁড়ান। কিন্তু রাস্তার উপর রক্তে ভেজা শরীর দেখে গাড়িগুলো গতি বাড়িয়ে চলে যাচ্ছে, কেউ ঝামেলায় জড়াতে চায় না। হঠাৎ একটা সাদা গাড়ি ঘ্যাঁচ করে ব্রেক কষে দাঁড়ায়। ডক্টর অরবিন্দ জোয়ারদার। এ কি করে হলো? সুখা হাঁপাতে হাঁপাতে বলে, স্যার, এখানেই দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, একটা বাইক এসে থামল, কাভার্ড হেলমেট, চিনতে পারিনি, কয়েক সেকেন্ড, তারপরই পড়ে গেল। ডাক্তার ঝুঁকে বসেন, কবজি ধরে নাড়ি দেখেন, তারপর গলার কাছে হাত রাখেন। কয়েক মুহূর্ত চুপ, চারপাশ নিস্তব্ধ। ডক্টর অরবিন্দ ধীরে মাথা নাড়েন, না, সব শেষ। গুলিটা কানের নিচ দিয়ে ঢুকে মাথা ভুঁড়ে বেরিয়ে গেছে। সুখার গলা শুকিয়ে যায়। এখন কি হবে স্যার? পুলিশে ফোন করো, আর দেহটা এখন ছোবে না, যা হওয়ার হয়ে গেছে। নেতাই কাঁপা গলায় বলে, হাসপাতালে নিয়ে যাব স্যার। ডক্টর গম্ভীর স্বরে বলেন, আমি না এলে নিয়ে যেতে, কিন্তু এখন আর না, পুলিশ এলেই তুলবে, ওদের জন্য অপেক্ষা করো। আপনি থাকবেন তো স্যার? আমার জরুরি কাজ আছে, 5 মিনিটে সেরে ফিরে আসছি। এর মধ্যে পুলিশ এলে কি বলবো স্যার? বলবে ডাক্তার দেখে বলেছেন ডেথ হয়েছে, তাই আর দেহে হাত দেওয়া হয়নি। আচ্ছা স্যার। ডক্টর অরবিন্দ গাড়িতে উঠে চলে যান। রাস্তার ধারে নিথর পড়ে থাকে ইদ্রিস। চারপাশে কৌতূহলী চোখ জড়ো হতে শুরু করেছে। একজন থানায় ফোন করার চেষ্টা করছে, হাত কাঁপছে, বারবার নম্বর ভুল হচ্ছে। বাকিরা স্থির দাঁড়িয়ে, যেন এখনও বিশ্বাস করতে পারছে না এটা কার কাজ। মনা, না ইলিয়াস, নাকি আরও কেউ যে আড়ালেই রয়ে গেল। আমি এখন হারোয়ার যদুরহাটির মোড়ে দাঁড়িয়ে আছি। ক্যামেরায় রঞ্জয় দে আর আমি সুরঞ্জন দত্ত, এটিভি বাংলার পক্ষ থেকে লাইভ রিপোর্ট করছি। আজ বিকেলে ঠিক এই জায়গাতেই ঘটে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ড। স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইদ্রিস আলীকে মোটরবাইকে এসে খুব কাছ থেকে গুলি করে আত্মাইরা চম্পট দেয়। প্রত্যক্ষদর্শীদের কথায় সবকিছু ঘটেছে কয়েক সেকেন্ডের মধ্যে, কেউ কিছু বুঝে ওঠার আগেই। ক্যামেরা ধীরে ধীরে প্যান করে রাস্তার দিকে। লোকাল ডাক্তার অরবিন্দ জোয়ারদার এই পথ দিয়েই যাচ্ছিলেন। তিনি গাড়ি থামিয়ে নেমে দেহ পরীক্ষা করেন এবং ইদ্রিস আলীকে মৃত বলে ঘোষণা করেন। ডাক্তার জানিয়েছেন গুলিটি খুব কাছ থেকে চালানো হয়েছিল। সুরঞ্জন হাত তুলে স্পট দেখান। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতেই পড়েছিল দেহটি। বিকেল 5টা থেকে 6টার মধ্যে ঘটনাটি ঘটে। এখন সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু গোটা এলাকা এখনও থমথমে। চারপাশ প্রায় শুনশান। ক্যামেরা দূরের দোকানের দিকে জুম করে। ওই যে দূরে যে দোকানটা দেখা যাচ্ছে, সেটাই একটি ছোট চায়ের দোকান। সেখানেই নিজের দলের কয়েকজন কর্মীর সঙ্গে বসে চা খাচ্ছিলেন ইদ্রিস আলী। সুরঞ্জন দোকানের সামনে এগিয়ে যান। দাদা, আপনি স্থানীয় মানুষ, এই দোকানের মালিক? হ্যাঁ, আমার নাম বসন্ত ঘোষ। গলায় স্পষ্ট কাঁপন। আপনি কি ঘটনাটা দেখেছেন? বসন্ত একবার গিলতে চেষ্টা করেন। না, আমি দাদাকে চা দিয়ে দোকানের পেছনে গিয়েছিলাম। হঠাৎ শুনি চিৎকার। দৌড়ে এসে দেখি ইদ্রিস রাস্তার ধারে পড়ে আছে, রক্ত। আপনি কি গুলির শব্দ শুনেছিলেন? না,
কোনো শব্দই পাইনি, একদম না। পরে ছেলেরা বলল হয়তো সাইলেন্সার লাগানো পিস্তল ছিল। আপনার কি মনে হয় আত্মাইরা এই এলাকার লোক? বসন্ত অসহায়ভাবে মাথা নাড়েন। আমি তো ভালো করে দেখিইনি। বাইক ছিল, হেলমেট পরা, আর কিছু জানি না। সুরঞ্জন আবার ক্যামেরার দিকে মুখ ফেরান। দেখতেই পাচ্ছেন প্রকাশ্য দিবালকে রাস্তার ধারে পথচলতি মানুষের সামনে দুজন দুষ্কৃতী মোটর বাইকে এসে গুলি চালিয়ে পালিয়ে গেল। প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা কোথায়? কিভাবে এমন ঘটনা ঘটল দিনের আলোয়? ইদ্রিস আলী এলাকার নবনিযুক্ত কাউন্সিলর এবং শাসক দলের সক্রিয় কর্মী, এভাবেই খুন হলেন। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। কে বা কারা এই ঘটনার পেছনে তা নিয়ে জল্পনা তুঙ্গে। ক্যামেরাম্যান রঞ্জয় দের সঙ্গে আমি সুরঞ্জন দত্ত, এটিভি বাংলা, হারোয়া যদুরহাটি থেকে লাইভ। টিভির পর্দায় ব্রেকিং নিউজের লাল ব্যানার ঘুরছে। সিদ্ধার্থ বিরক্ত মুখে বলে উঠল, ওহ, আবার একটা খুন। এ কেসটাও নিশ্চয়ই আমার ঘাড়েই পড়বে। একটুও শান্তি নেই। রুমেলা বালিশে কনুই ঠেকিয়ে আধশোয়া, ঠোঁট বাঁকিয়ে বলল, উফ, ডিসগাস্টিং। টিভিটা বন্ধ করো সিড, নাও উই হ্যাভ টু এনজয় আওয়ার ফান টাইম। সিদ্ধার্থ রিমোট হাতে নিয়ে একটু হেসে বলল, আমার কি ভালো লাগে নাকি ডার্লিং? সপ্তাহে একটাই ছুটি। তোমার পাশে শুয়ে থেকেও যদি খুন খারাপির চিন্তা করি, তুমি তো আমার একমাত্র বউ। টিভি বন্ধ করে রিমোটটা সোফায় ছুড়ে দিল সে। সিদ্ধার্থ রায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর। কাজ তার রক্তে মিশে গেছে, কিন্তু এই মুহূর্তে সে শুধু স্বামী হতে চেয়েছিল। রুমেলা ঠান্ডা গলায় বলল, বুলশিট। এভাবে আমাকে নেগলেক্ট করলে তোমার একমাত্র বউ কিন্তু একমাত্র বর নিয়েই পড়ে থাকবে না। শি ক্যান পিক অ্যানাদার গায় ইফ শি ওয়ান্টস। সিদ্ধার্থ মুচকি হেসে এগিয়ে এলো। ও নো ডার্লিং, তুমি তা করতে পারো না। রুমেলা চোখ শুরু করল। হোয়াই নট? বিয়ের আগেই তো জানো আমার চাহিদা একটু বেশি। সেই কারণেই তো তুমি পাপড়িকে ছেড়ে রুমেলার কাছে এসেছিলে। আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি। সিদ্ধার্থ তার ঠোঁটে আঙুল রাখল। শশ, এত কথা না, আমি তো এসেছি তোমার কাছেই। রুমেলা দাস রায় মানবাধিকার কমিশনে কাজ করে। খোলামেলা, নির্ভীক, আত্মবিশ্বাসী। বন্ধুদের সামনে নির্দ্বিধায় বলে, আমি আমার মতো, পোষালে থাক, না পোষালে গুড বাই। বিয়ের বছরও ঘোরেনি। সাধারণ দিনে সে সিদ্ধার্থকে খুব বেশি সময় চায় না, কিন্তু ছুটির দিন দুপুরের লাঞ্চের পর থেকে রাত ৯টা সিদ্ধার্থ শুধু তার। তারপর ডিনার আউট। পরের দিন থেকে আবার দুজন দুজনের দৌড়। এই সময়টুকু সে কাউকে ভাগ দিতে রাজি নয়। খুন, অফিস, বস, কাউকে না। ভালোবাসার মুহূর্ত ধীরে ধীরে ঘন হয়ে উঠছিল। ঠিক তখনই ঝনঝন ঝনঝন সিদ্ধার্থর মোবাইল কেঁপে উঠল। সে হাত বাড়াতেই রুমেলা আরও শক্ত করে জড়িয়ে ধরল তাকে। ডোন্ট ইউ ডেয়ার। ফোন বাজতে বাজতে কেটে গেল। রুমেলার মুখ দিয়ে বেরোল, ব্লাডি ফাক। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার ফোন, এবার যেন আরও জোরে, আরও তাড়া দিয়ে। সিদ্ধার্থ স্ক্রিনে তাকিয়ে এক লাফে উঠে বসল। বসের ফোন। আই মাস্ট অ্যাটেন্ড দিস ডার্লিং। রুমেলার চোখে আগুন। কাল এই বিছানায় অন্য পুরুষ দেখলে আমাকে ব্লেম করো না সেড। সিদ্ধার্থ ফোন ধরল। গলা এক মুহূর্তে বদলে গেল, পেশাদার, সোজা। হ্যালো। ওপাশ থেকে কড়া স্বর। দেশপাণ্ডে হিয়ার, অরুণ দেশপাণ্ডে। ইয়েস স্যার। তুমি এক্ষুনি হেডকোয়ার্টারে এসে রিপোর্ট করো। সিদ্ধার্থ একবার রুমেলার দিকে তাকালো। স্যার, আমি তো আউট অফ টাউন। ওয়ের আর ইউ? স্যার, ডায়মন্ড হারবারে মিসেসের সঙ্গে উইকেন্ডে এসেছি। ওপাশে বিরতি, তারপর কড়া স্বর। ও নো, এটা আর্জেন্ট। কত তাড়াতাড়ি ফিরতে পারবে? টুমরো মর্নিং স্যার? নট পসিবল। আজ রাতেই কাজ শুরু করতে হবে। ওপর মহলের অর্ডার। ইউ হ্যাভ টু কাম টু নাইট। সিদ্ধার্থ চোখ বন্ধ করল এক মুহূর্ত। ওকে স্যার। তাড়াতাড়ি অফিসে এসো, কথা আছে। ইয়েস স্যার। ফোন কেটে গেল। ঘরে হঠাৎ ভারী নীরবতা। সিদ্ধার্থ ধীরে ধীরে রুমেলার দিকে এগোল। শোনো, আমি। রুমেলা তাকে পা দিয়ে ঠেলে সরিয়ে দিল। ডোন্ট, জাস্ট ডোন্ট। তার চোখে রাগ, হতাশা, অপূর্ণতার জ্বালা। বিছানা ছেড়ে উঠে দাঁড়াল সে। শরীরের উত্তাপ সামলাতে না পেরে পোশাকহীন দেহটা দ্রুত ঢুকে গেল লাগোয়া ওয়াশরুমে। দরজাটা জোরে বন্ধ হল। সিদ্ধার্থ বিছানায় বসে রইল। একদিকে ডিউটি,
অন্যদিকে ভালোবাসা, আর মাঝখানে সে নিজে, চিরকালই যেন দু জগতের টানাপড়নে আটকে থাকা একজন মানুষ। ছাদের ওপর নরম চাঁদের আলো, হালকা বাতাস বইছে। সুরঞ্জন মৃদু গলায় গেয়ে উঠল, এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। করবী হাসল। শুনতে চাই? সুরঞ্জন একটু থেমে মাথা চুলকে বলল, কিন্তু তার পরের লাইনগুলো আর মনে নেই। করবী হো হো করে হেসে উঠল, এ তো তোমার সাংবাদিক সুলভ রোমান্স। হাসির ফাঁকে হঠাৎ করবী গম্ভীর হয়ে বলল, সুরঞ্জন, আই লাভ ইউ। সুরঞ্জনের চোখ নরম হয়ে গেল। মিটু, করবী, তোমার এই বিদ্রোহী মেজাজের ফাঁকে যখন হঠাৎ প্রেম জেগে ওঠে তখন দারুণ লাগে। করবী ঠোঁট বাঁকিয়ে বলল, চ্যাংরামো করছো? দেখো, চ্যাংরামোই করো আর তেলই দাও, আমি কিন্তু অন্যায় সহ্য করতে পারি না। কেউ ভুল করলে চুপ করে থাকতে পারি না। সুরঞ্জন মুচকি হেসে বলল, আর আলিমা ইউনিভার্সিটির একমাত্র অগ্নিকন্যা চুপ করে থাকবে তা কি হয়? যা, সবেতেই তোমার বাড়াবাড়ি সু। করবী তার বাহুতে আলতো ঘুষি মারল। আলিমা ইউনিভার্সিটির ৩য় বর্ষের ছাত্রী করবী দাস। কবে যে প্রেমে পড়ে যায় টিভির সাংবাদিক সুরঞ্জনের সে নিজেও বুঝতে পারেনি। টিভিতে তাকে দেখতে দেখতে মুখটা মনে গেঁথে যায়। তারপর এক পুজোয় তাদের প্যান্ডেলে কাভারেজ করতে এলে নিজেই এগিয়ে গিয়ে আলাপ জমায়। তখন সে ফার্স্ট ইয়ার, চোখে রঙিন স্বপ্ন, ভেতরে এক রাস সাহস। আজ সে অনেকটা পরিণত, কিন্তু স্বভাব বদলায়নি। অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়ে। সুরঞ্জন যতই বারণ করুক, ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েছে সে। ফলে অনেক স্বাভাবিক আনন্দ মিস করেছে, মানসিক চাপও কম যায়নি। করবী হঠাৎ বলল, সেই মার্ডার কেসটার কি হলো সু? কোনটা? সেই যে হাড়োয়া না কোথায় গিয়েছিলে? ওহ, ভুলেই গিয়েছিলাম। করবী চোখ বড় করল। এর মধ্যেই ভুলে গেলে? 1 সপ্তাহও হয়নি। সুরঞ্জন দীর্ঘশ্বাস ফেলল। আজ ঝড়, কাল সাইক্লোন, পরশু খুন, কভার করতে করতে সব গুলিয়ে যায়, কতটাই বা মনে রাখব? করবী গম্ভীর হয়ে যায়। এটা কিন্তু সিরিয়াস। কানের পাশে বন্দুক রেখে ঠাস, আর কেউ কিছু বোঝার আগেই উধাও, কি ডেঞ্জারাস! সুরঞ্জন হালকা হেসে বলল, সব ঠিক, কিন্তু ওই ঠাসটা হবে না। মানে, গুলি চলেনি? রহস্যের গন্ধ পেয়ে করবী আরও কাছে সরে এলো। চলেছে, তবে শব্দ হয়নি, গুড়ুম নয়, খুট। করবী চোখ টিপল। ও, সাইলেন্সার লাগানো পিস্তল, তা বলো। সুরঞ্জন একটু কটাক্ষের ভঙ্গিতে বলতেই করবী তার মাথায় আলতো চাপড় মারল। একটু ভুল বলতে পারবো না, সঙ্গে সঙ্গে ধরবে। সুরঞ্জন হাসল। আচ্ছা বলতো, কে খুন করল? করবী ভুরু কুচকে বলল, আমি কি দেখতে গেছি, তবে আন্দাজ করা যায়। ইলিয়াস বলে একজনের সঙ্গে ইদ্রিসের ঝামেলা ছিল, আবার মনা সাহাকেও সরিয়ে ইদ্রিস ভোটে দাঁড়িয়েছিল। মনারও মোটিভ থাকতে পারে। আচ্ছা, ওর ফোনের কল লিস্ট চেক হয়েছে? সুরঞ্জন তাকিয়ে রইল। গুড পয়েন্ট, কিন্তু ফোনটা পড়ে টুকরো হয়ে গেছে, পুলিশ ফরেন্সিকে পাঠিয়েছে। আর পোস্টমর্টম? যা হওয়ার তাই, বিশেষ কিছু পাওয়া যায়নি। করবী আবার ঝুঁকে এলো। শুনেছি লোকটা নাকি নিজের ঘরের জানলা ইট দিয়ে বন্ধ করেছিল, আগে থেকেই হুমকি পেয়েছিল। সুরঞ্জন অবাক। বাহ, বেশ ইনফো জোগাড় করেছ। করবী হেসে বলল, তুমি শুধু রিপোর্ট করো, আমি বিশ্লেষণ করি। ঠিক তখনই সুরঞ্জনের ফোন বেজে উঠল। অফিসের ব্যালকানিতে বসেই করবীর সঙ্গে গল্প করছিল সে। এই কোনায় ওদের কফি আড্ডা প্রায় নিয়মিত, অফিসের সবাই জানে। সুরঞ্জন ফোন ধরল। কোথায় রে? ওপাশ থেকে কড়া গলা। আমি তোর কিউবিক্যালের সামনে দাঁড়িয়ে আসছি। আসতে হবে না, রণজয়কে নিয়ে এক্ষুনি ব্যারাকপুরে বেরিয়ে যা, গাড়ি রেডি, লোকেশন পাঠাচ্ছি। সুরঞ্জন গম্ভীর হয়ে গেল। কি কেস? দেরি করিস না, রাস্তায় ব্রিফ করব, বেরিয়ে পড়। ফোন কেটে গেল। করবী তাকিয়ে আছে। হাওয়ার কেস? সুরঞ্জন ব্যাগ তুলে নিল। হ্যাঁ, আরেকটা। করবী মৃদু হাসল, কিন্তু চোখে চিন্তা। যাও, সাবধানে থেকো। সুরঞ্জন এক মুহূর্ত থেমে তার কপালে আলতো চুমু খেল। অগ্নিকন্যা, তুমিও।
নিচে গাড়ির হর্ন বেজে উঠল। চাঁদের আলোয় করবী দাঁড়িয়ে রইল, আর সুরঞ্জন নামতে নামতে ভাবল, এই শহর যেন কখনো ঘুমোয় না। প্রতিটা রাতেই কোথাও না কোথাও নতুন গল্প তৈরি হয়। রাত ৮টার পর শামশের শেখের ইটভাটা যেন অন্য জগৎ। মাইলখানেকের মধ্যে মানুষ নেই, যত চিৎকার করো শুনবে না কেউ। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, পোড়া ইটের গন্ধ, ফাটির আগুনের লালচে চাপা আলো। এই অন্ধকারই যেন ইলিয়াসের রাজত্ব। এখানেই তোর গোপন আড্ডা। দিনে ইটভাটায় খেটে যায় মজুরেরা, আর রাতে ডেকে পাঠানো হয় কারোর বউকে, কারোর তরুণী মেয়েকে। প্রথমে মিষ্টি কথা, তারপর শরীরের চাহিদা। কেউ রাজি হলে শাড়ি, ব্লাউজ, সামান্য টাকা, লেনদেন সেরে যায়। কিন্তু কেউ আপত্তি করলে তখন মুখ চেপে ধরা হয়, ভয় দেখানো হয়, অন্ধকারে অসহায় করে ফেলা হয়। ইলিয়াসের চোখে অনুশোচনা নেই, অন্ধকারই যেন তার সাহস বাড়ায়। বাইকগুলো একটু দূরে রাখা, পায়ে হেঁটে গোপন জায়গায় জড়ো হয় ওরা। ইলিয়াস, নাজিব, আলী, মদন। অন্ধকারে পায়ের শব্দ পেয়ে ইলিয়াস চেঁচিয়ে ওঠে, মাল এনেছিস মদনা? ভাটির আগুনের আধো আলোয় মদনের মুখ ভেসে ওঠে, হ্যাঁ গুরু, আজ ইংলিশ এনেছি। আর সি? ইলিয়াস হেসে ওঠে, জিও ব্যাটা, ইদ্রিসের খালাস হওয়ার খবর শুনেই মনটা ইংলিশ চাইছিল, দিল খুশ করে দিলি। নাজিব গ্লাসে ঢালতে ঢালতে বলে, গুরু, আজ তো ফুল মস্তি। হারামি ইদ্রিসটার খুব বাড় বেড়েছিল, শালা পুরো দানা খেয়ে গেল। ইলিয়াস কড়া চোখে তাকায়, বেশি ফুর্তি পাবলিকের সামনে দেখাবি না, চারদিকে পুলিশের খোঁচর ঘুরছে, শেষে উল্টে আমাদের ঘাড়েই চাপিয়ে দেবে। আলী হেসে বলে, ঠিক বলেছ, সামনে কাঁদতে হবে, বেচারা খুব ভালো লোক ছিল। মদন ফিসফিস করে, আর ওই টিভির লোকগুলো দিন রাত এসে ঘাঁটাঘাঁটি করছে। নাজিব দাঁত বের করে বলে, ইচ্ছে করে বাঁশবাগানে ঘুকিয়ে চুপ করিয়ে দিই। ইলিয়াস গর্জে ওঠে, একদম না, পাগল হয়েছিস? ইদ্রিসের কেস 2 দিনে চাপা পড়ে যাবে, কিন্তু একজন রিপোর্টার টপকালেই কেস কোনো দিন চাপা পড়বে না। মদন গ্লাস তুলে বলে, ওদের এত দাম কেন গুরু? সব তো কাঁচা ছেলে মেয়ে। ইলিয়াস গম্ভীর হয়, শিক্ষা আছে ওদের, আর চেয়ারের দাম বুঝিস? যে চেয়ারে বসে তার দামও আছে। আলী ফিসফিস করে, শুনেছি নাকি বড় বড় মন্ত্রীও ওদের ভয় পায়। ইলিয়াস বিরক্ত হয়, ফালতু প্রশ্ন করে মাথা গরম করাস না, চল মাল ঢাল। কি চাট এনেছিস? আজ মটন পাইনি গুরু, চিকেন এনেছি। চল, চলবে। শালা আমাকে বাড়িতে ডেকে চমকাতে গিয়েছিল, আমিই খালাস করে দিতাম, তার আগেই খালাস হয়ে গেল। কথাটায় কেমন যেন চাপা ইঙ্গিত। বাকিরা একে অন্যের দিকে তাকায়। ইংলিশ গলায় গন্তেই নেশা চড়তে থাকে, হাসি জোরে হয়, কথা জড়িয়ে যায়। ভাটির আগুন ধিকি ধিকি জ্বলছে। হঠাৎ শুকনো পাতার ওপর চাপা পায়ের শব্দ। ইলিয়াস মুহূর্তে কোহর থেকে বন্দুক বের করে, কে শালা, কে ওখানে? মদন গর্জে ওঠে, আওয়াজ দে, না হলে সোজা পাঠিয়ে দেব। ওপাশ থেকে ভয় কাঁপা গলা, গুরু, আমি কিলা। ইলিয়াস থুথু ফেলে বলে, আবে কিলা, আগে সাড়া দিবি না? আর একটু হলে খরচা হয়ে যেতিস। কিলা হেসে এগিয়ে আসে, না দাদা, তোমার আশীর্বাদ মাথায় থাকলে ভয় কিসের? বস, খাবি? আজ মদনা ইংলিশ এনেছে। দাদার প্রসাদ একটু নেব, তবে সাবধানে থেকো, পুলিশ আজ তোমার বাড়িতে রেড মেরেছিল। ইলিয়াসের মুখ শক্ত হয়ে যায়, খচ্চরগুলো আমার বাড়ি গিয়েছিল? কখন? সেই খবরটাই দিতে দৌড়ে এলাম দাদা, সন্ধেবেলায় পুলিশ এসেছিল, বলছে তুমি নাকি ইদ্রিসকে মেরে ফেলার হুমকি দিয়েছিলে।
ইলিয়াস নাক দিয়ে তাচ্ছিল্যের শব্দ করে। ফুস, হুমকি দেওয়ার খালাস করে দেওয়া এক জিনিস নাকি? প্রমাণ আছে ওদের কাছে? নাজিব গম্ভীর হয়ে বলে, সেটাই তো গুরু, কে যেন কাজ ছেড়ে উধাও, আর সন্দেহ আমাদের ঘাড়ে। আলী যোগ করে, সন্দেহ করলে মনা সাহাকেও করতে পারে, ওকেই তো সরিয়ে ইদ্রিস চেয়ারে বসেছিল। মনা মাথা নাড়ে, মনাকে ধরবে না, পার্টির চাপ আছে, আমাদের তুলেই বীরত্ব দেখাবে। কিলা ফিসফিস করে, গুরু আগে থেকে উকিলের সঙ্গে কথা বলে রেখো। ইলিয়াস হালকা হেসে গ্লাস তোলে, ভাবছিস রাখিনি? খবর পেয়েই গজ উকিলকে ফোন করেছি। নেশা আরও চড়ে, কথা আরও জড়িয়ে যায়, কিন্তু অন্ধকারের ভেতরেও একটা অসত্যি রয়ে যায়। কে যেন আগে থেকেই চাল চালছে। ইটভাটার আগুন ধিকি ধিকি জ্বলে, রাত গভীর হয়। নেশা কেটে গেলে সবাই সরে যাবে, কিন্তু সন্দেহের আগুন, সেটা এত সহজে নিভবে না। দরজায় হালকা নক। মে আই কাম ইন স্যার? ভিতর থেকে গম্ভীর গলা, ইয়েস সিদ্ধার্থ, কাম ইন। সিদ্ধার্থ ঢুকে স্যালিউট করল, মুখে ক্লান্তির ছাপ এখনও স্পষ্ট। দেশপাণ্ডে স্যার কপালের ওপর চশমা ঠেলে তাকালেন। কোথায় থাকো তুমি, এত দেরি? সরি স্যার, ডায়মন্ড হারবার থেকে ফিরতে সময় লেগে গেল। দেশপাণ্ডে আর কিছু না বলে টেবিলের ওপর থেকে একটা মোটা ফাইল এগিয়ে দিলেন। হাড়োয়া এলাকায় একটা মার্ডার রয়েছে, পলিটিক্যাল লিডার। ফাইলটা তোমাকে দিচ্ছি, তাড়াতাড়ি চার্জ নাও। সিদ্ধার্থ ফাইল হাতে নিল, চোখের কোণে এক ঝলক টান। দেশপাণ্ডে বলতে থাকলেন, হাড়োয়া থানার ওসিকে ব্রিফ করা আছে, সে পুরো সহযোগিতা করবে। কোনো প্রশ্ন? নো স্যার। এলাকা সেন্সিটিভ, রেড শুরু হয়েছে, পিকেট বসেছে, মিডিয়াও খুব সক্রিয়। কোনো প্রশ্ন? সিদ্ধার্থ সোজা হয়ে দাঁড়াল, নো স্যার। দেশপাণ্ডে মাথা নাড়লেন, ওকে, গুড লাক। স্যালিউট করে বেরিয়ে এলো সিদ্ধার্থ। করিডোরে হাঁটতে হাঁটতে বুকের ভেতরটা কেমন ভারী লাগছিল। বাড়িতে রুমেলার ঝাড়, তার রেশ এখনও কানে বাজছে, তার ওপর রাতের এই নতুন দৌড়। তবু সে জানে এই পেশায় ব্যক্তিগত অভিমান বলে কিছু নেই। ডিউটি ইজ ডিউটি। নিজের সার্ভিস রিভলভার বের করে ম্যাগাজিন চেক করল। ক্লিক, সব ঠিক আছে। হোলস্টারে ঢুকিয়ে পুলিশের ট্যাগ লাগানো টাটা সুমোর দিকে এগোল। ড্রাইভার উঠে স্যালিউট করল। সিদ্ধার্থ পিছনের সিটে বসে জানালার বাইরে অন্ধকারের দিকে তাকালো এক মুহূর্ত। তারপর সংক্ষিপ্ত নির্দেশ, হাড়োয়া থানায় চলো। সুমো স্টার্ট নিল। লালবাতির আলো ঘুরতে ঘুরতে শহরের রাত চিনে এগিয়ে চলল। আর সিদ্ধার্থ মনে মনে প্রস্তুত হতে লাগল, একটা খুনের কেসের নয়, একটা অস্থির, রাজনৈতিক, জটিল দাবার ছক ভাঙার জন্য। মাসখানেক আগের রাত। ইদ্রিসের 3তলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে এসি চেম্বার। নরম সোফায় বসে ইদ্রিস, লম্বা গদি দেওয়া বেঞ্চে গোপাল, পঁচা, নেতাই, সুখা, ভোটন আর মীর দরজার কাছে। নাজিবুল, ইট বালি স্টোন চিপ সাপ্লাইকারী, ইদ্রিসের ঘনিষ্ঠ, ঘরে বসে অপেক্ষা করছে। ভোটেও সে টাকায় সাহায্য করেছে। ইদ্রিস ভাই, তুমি তো বলেছিলে হাড়োয়ায় কাজ করব, শম্পা মির্জায় ঢুকব না, ওটা ইলিয়াসের এলাকা। তাহলে ইলিয়াস কেন হাড়োয়ায় ঢুকছে? ইদ্রিস ঠোঁট চাপড়ে জিজ্ঞেস করল। পচা, বলতো ইলিয়াস কার জমিতে মাল ফেলছে, খবর নিলে কি? কলকাতার এক পয়সাওয়ালা ভদ্রলোক, স্কুল করবে ভাইজান। ও জানে না এটা ইলিয়াসের এলাকা নয়? মালটা নতুন, এলাকায় আসতেই ইলিয়াস পটিয়েছে, অনেক গল্প শুনিয়েছে। ইদ্রিসের চোখ কুঁচকে উঠল। খবর জানতেই সাগে বলিসনি কেন? ভুল হয়ে গেছে ওস্তাদ, বেশি দিনের কেস না, 2বার মাল ফেলেছে। একবারই বা ফেলবে কেন? তোরা কি ঘুমাচ্ছিস? তুলে আন ইলিয়াসকে। সঙ্গে যদি মদন থাকে, সবসময় ওর সঙ্গেই থাকে। যে থাকবে সবাইকে আনবি, আজ হিসেব হবে। গোপালদের দল ইলিয়াস আর মদনকে ধরে আনে। ইলিয়াস ঘরের মধ্যে দাঁড়িয়ে হিস করে বলে, এভাবে তুলে আনলে ইদ্রিস, এর ফল ভালো হবে না। ইদ্রিস ঠোঁট চেপে বলে, চুপ, এখনই ভুয়ো কেসে ভরে দেব। এই এলাকায় মাল ফেলছিস কেন? মাস্টার আমার বন্ধু, ও আমার থেকেই নেবে। বন্ধু? জমি কেনার পর হাত করেছিস। বাড়াবাড়ি করিস না ইদ্রিস। ইদ্রিসের চোখের আলো কঠোর। কি করবি? কতখানি ক্ষমতা আছে দেখাস? 25% এখানেই নামা, আমার সামনে। ওই টাকা নাজিবুল পাবে, দেখি কে বাঁচায় তোকে। মদন এতক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, ভাই, তোর ঘরে দাঁড়িয়ে বলছি, এর ফল ভালো হবে না। ইদ্রিসের মুখে ঠান্ডা হাসি এক ঝলক। আবে চুপ চামচিকে কোথাকার,
সারা জীবন শুধু চামচিগিরি করেই চললি, এক ঝাপড় দেব শালা পুরো খরচা হয়ে যাবি। কে কাকে খরচা করে দেখা যাবে। এই হারামির বাচ্চা। ইদ্রিসের হাতে মেশিন উঠে আসে। এইখানেই লাশ ফেলে দেব শালা। নাজিবুলকে টাকা দিয়ে ভালোই ভালোই কেটে পড় এখান থেকে। মদন তেড়িয়ে উঠতে গেলে ইলিয়াস তার কাঁধে হাত দিয়ে চেপে ধরে ইশারায়। কে জানে হাতে বন্দুক উঠে এসেছে, কখন আবার ঘোড়া দাবিয়ে দেয়। ইলিয়াস ঠোঁট চাপড়ে চেঁচালো, ঠিক আছে, তোর কথাই রইল, আমি মাল ফেলব না, নজিবুলই ফেলুক। মদন চুপচাপ পকেটে থাকা 25,000 টাকাটা টেবিলে রেখে বলল, 25,000 আগে ফেল, পরে কথা। ইলিয়াস ধীরে উঠে দাঁড়াল, গলায় হাহাকার, সাপের মতো হিস হিস করে। কাজটা ভালো করলি না ইদ্রিস, সময় এলে আমি কিন্তু লাশ ফেলে দেব। ইদ্রিস চিৎকার করে উঠল, আবে চল শালা হারামখোর, বেরো এখান থেকে। এরপর যদি এলাকায় দেখেছি, ধর থেকে মুন্ডু নামিয়ে দেব তোদের, যে কটাকে পাব। চুপচাপ ইদ্রিসের ডেরা থেকে ইলিয়াস আর মদন বেরিয়ে গেল। ঘরের দেওয়ালও যেন চোখ রাখে, ঘটনাটা চাপা থাকে না। নাজিবুল যখন ইট, বালি, স্টোন চিপস ফেলতে শুরু করল স্কুল বিল্ডিং তৈরির কাজে, তখন ইলিয়াসের ক্ষোভ ইদ্রিসের ওপর জেগে ওঠে। সিন কাট। এখন টিভি রিপোর্ট, ওয়াসিম মিস্ত্রির হত্যাকাণ্ড। আমি এখন ব্যারাকপুর অঞ্চলে রয়েছি। টিভির পক্ষ থেকে সবার আগে এক্সক্লুসিভ রিপোর্ট নিয়ে হাজির এক ভয়াবহ মৃত্যুর ছবি। একটু আগেই এখানে ঘটে গেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। আমি ক্যামেরা পার্সন রঞ্জয়কে জায়গাটা দেখাতে বলবো। ওই বাড়িটা দেখছেন তো, ন্যাড়া ছাদ, ছাদে পাঁচিল নেই। এখান থেকেই একটু আগে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে ছাত্রনেতা ওয়াসিম মিস্ত্রিকে। আলিমা ইউনিভার্সিটি 3য় বর্ষের ছাত্র। কলেজের ছেলেমেয়েরা তাকে তরুণ তুর্কি বলেই ডাকত। সেই ছেলেটিকে বাড়িতে জোর করে ছাদে নিয়ে যাওয়া হয়। এরপর ছাদ থেকে পড়ার সময় তার মাথার পেছনের দিক দোতলার কার্নিশে আঘাত পায়। মাথার পেছন ভীষণভাবে থেতলে গেছে। আমরা এখন পেয়েছি ওয়াসিমের বড় ভাই আকরামকে। আকরাম, কি মনে হয় ভাই খুন হয়েছে? হ্যাঁ, ওরা খুন করেছে। দুপুরে ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে ছাদে যায়, খানিক পরেই ছাদ থেকে ঠেলে ফেলে দেয়। কনস্টেবল আর হোমগার্ডরা কি ডিউটির পোশাকে ছিল? হ্যাঁ, ওরা ডিউটির পোশাকে ছিল, তবে কোন থানা থেকে এসেছিল তা আমি বলতে পারব না। আমি কাজের বাইরে ছিলাম, আব্বা দেখেছে। ওয়াসিমের বাবা কান্না নিয়েই বলতে থাকলেন, ঘর কমপ্লিট হয়নি, রেলিং নেই, গেট নেই, পাঁচিল নেই, ছাদে যে কেউ উঠতে পারবে। আমি পরিবার নিয়ে একতলায় থাকি। সুরঞ্জন দত্ত ক্যামেরার দিকে বলল, রঞ্জয়, বাড়িটা যতটা সম্ভব দেখাও। সন্ধে হলেও পুলিশ এখনও ঘটনাস্থলে আছে। ঘরের পাশে কাঁঠাল গাছের ডালে ঝুলছে একটি ব্যাগ। ওইটা কার? পুলিশ নজর দিচ্ছে। অন্যদিকে সিদ্ধার্থ রায় এবং কমল দেবনাথ অফিসে। কি ঝামেলায় পড়েছি কমল। একটা খুনের কেস হ্যান্ডেল করতে গিয়ে হিমশিম খাচ্ছি, আর এবার আরেকটা খুন। দায়িত্ব আমাদের ওপর চাপানো হলো দেশপাণ্ডের। স্যার, সেকেন্ড কেসটা হয়তো দুর্ঘটনা। ছেলেটি ছাদ থেকে পা পিছলে পড়ে গেছে। তুমি আমি বললেই কি শুনবে? ছাত্রনেতা এমন রহস্যময় খুন সারা কলকাতা জ্বলে উঠবে। ছাত্রদের ইউনিটি দেখুনি, চাকরি টলিয়ে দিতে পারে। ঠিক স্যার, কাজে কনসেন্ট্রেট করি। কিন্তু বাড়ির কথা বারবার মনে পড়ছে। যদি টাইমে না ফিরি রুমেলা তো থাকবে না। সেটাও সমস্যা স্যার। যাগে, বাদ দাও, কাজে মন দাও। দুটি বড় সন্দেহ, ইলিয়াস এবং মোনা সাহা। তাদের বিরুদ্ধে পোক্ত অ্যালিবাই নেই। ইদ্রিসের ফোনের কল লিস্ট ফরেন্সিকে পাঠানো হয়েছে। মুন্না নামের লোকটার সাথে কথা বলতে হবে। ফোনে যোগাযোগ করছি স্যার। হ্যালো। নারী কণ্ঠ ভেসে আসে। দুজনেই চমকে গেল। হ্যাঁ মুন্না, তুমি কি জানো ইদ্রিসের সম্পর্কে? হ্যাঁ সাব, তবে আজ আমার সবসময় বুকড, কাল হলে চলবে? কমল কঠোরভাবে। ঠিক বলো, নইলে তুলে আনব। ঠিক আছে, মনে পড়েছে, বলছি। ইলিয়াস পকেটে থাকা 25,000 টাকাটা টেবিলে রাখল। ঠোঁটের কোণে হাহাকার, গলায় হিস হিস, চোখে অশ্রু। ঠিক আছে, তোর কথাই রইল, আমি মাল ফেলব না, নজিবুলই ফেলুক। এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন।